একটা কোকের বোতলের জন্য ধরা পড়ল খুনি, তাও ৩০ বছর পর। হ্যাঁ, ৩০ বছর পর গলা তুলে ঘুরে বেড়ানো এক কুখ্যাত খুনিকে শেষমেশ ধরিয়ে দেয় একটা কোকের বোতল। ডিটেকটিভ কেভিন বকের চোখ দিয়ে সেদিন ঘুম থেকে উঠে গিয়েছিল। এক দৃষ্টিতে ঘড়ির দিকে তাকিয়েছিলেন তিনি। তখন তার ডেস্কের রাখা টেলিফোনটা বেজে উঠল। রিসিভারটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো কয়েকটা শব্দ। ডিএনএ স্যাম্পলটা মিলে গেছে। ৩০ বছর, হ্যাঁ ৩০ বছর ধরে ডিটেকটিভ কেবিন এই কটা শব্দ শোনার জন্য অপেক্ষা করছিলেন, কান পেতে বসেছিলেন। আসসালামু আলাইকুম, আমি মারুফ হাসান। আজ এক রুদ্ধশ্বাস ঘটনা বলবো, তবে জানলে চমকে যাবেন। এই পৃথিবীতে কখনো কখনো জাস্টিস পেতে ৩০ বছর সময় লেগে যায়। ১৮ বছর বয়সী ম্যান্ডির খুনের কেসে ৩০ বছর পর একটা কোকের বোতল ধরিয়ে দিয়েছিল খুনিকে। তাহলে চলুন আজকের ভিডিও সেশনে শুনে নেই সেই হারিম খুনি এবং ধর্ষণের আশ্চর্যজনক তদন্তের কাহিনীটা। সাল ১৯৮৯। ওয়াশিংটনের একটি ছোট্ট শহর অ্যানেক। সুন্দর সাজানো গোছানো এই শহরে সেই সময়ে জনসংখ্যা ছিল মাত্র ২৪৩ জন। এখানে সবাইকে চেনে। সবচেয়ে ভালো খবর হলো, সেই সময় এই অঞ্চলের বাসিন্দারা এতটা বিশ্বাস করতেন যে নিজেরা বাড়ি থেকে বের হওয়ার সময় দরজায় কোনো তালা ব্যবহার করতেন না। এই অঞ্চলের নাম শুনেছিলেন লিঞ্চ, কিন্তু তখন সে রাত ঠিক সেই মুহূর্তে লিঞ্চ এবং তার বাবা আর এক ছেলে ছিল। সুখে দিন কাটছিল তাদের। কিন্তু নভেম্বর মাসে একটি ঘটনা ঘটল যার জন্য এই পরিবার প্রস্তুত ছিল না। দিনটা ছিল ২৪শে নভেম্বর ১৯৮৯। বেশ ঠান্ডা পড়েছে। অন্যান্য দিনের মতো ম্যানি জগিং করতে বেরিয়েছিল। তবে সেদিন তার মা ম্যানির সঙ্গে জগিংয়ে গেলেন না। ম্যানি তার প্রিয় পোষা কুকুরকে নিয়ে জগিংয়ে বেরিয়েছিল। কুকুরটি ছিল জার্মান শেপার্ড। ম্যানি প্রতিদিন এই জগিং করে বাড়ি ফিরে আসতো, কিন্তু সেদিন ম্যানি আর ফিরল না। ফিরে এলো শুধু কায়রা। লিন এবং ম্যারি কায়রাকে একা ফিরতে দেখে বেশ খানিকটা অবাক হলেন। সন্ধে নেমে গেছে, কিন্তু ম্যানি ফিরে আসেনি। লি ততক্ষণে ঘরে ফিরে সে তার বন্ধু অ্যান্ডারসনের বাড়িতে আড্ডা দিতে গেছিল। লিন ছেলের মুখে শুনল ম্যানি এখনও বাড়ি আসেনি। লিন গাড়ি নিয়ে ছুটলেন ফ্যাক্টরিকার দিকে। সেখানে সব মিলে ৮-১০টা বাড়ি। মেয়েকে রাস্তায় কোথাও দেখতে না পেয়ে লিন প্রত্যেকটা বাড়িতে গিয়ে ম্যানির খোঁজ করতে লাগলেন। কেউ বলল তারা ম্যানিকে দেখেনি, আবার কেউ বলল তারা ম্যানিকে কায়রার সঙ্গে বাড়ির দিকে যেতে দেখেছে। সন্ধে পেরিয়ে রাত নেমেছে। ততক্ষণে একে একে বসবাসকারীরা প্রত্যেকে নিজেদের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। সবাই রাস্তা থেকে জঙ্গল তোলপাড় করে খুঁজতে চলেছে ম্যানিকে, কিন্তু ম্যানির কোনো খোঁজ পাওয়া গেল না। অবশেষে ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ম্যানির কোনো খোঁজ পাওয়া গেল না। এবার আসল অভিযানে নামলো পুলিশ। গোটা অঞ্চল জুড়ে শুরু হলো থানা তল্লাশ। শেষমেশ লিফ্যাক্ট রিভার থেকে উদ্ধার হলো ম্যানির মৃতদেহ। ম্যানির মৃতদেহ দেখে চমকে উঠল গ্রামের সমস্ত বাসিন্দারা। ম্যানির শরীরে এক টুকরো সুতো ছিল না। মেয়ের রক্তাক্ত এবং নগ্ন মৃতদেহ দেখে গেলেন এবং মেরি দুজনেই শোকে ভেঙে পড়লেন। ম্যানির পোস্টমর্টেম রিপোর্টে লেখা হলো জলে ডুবে শ্বাসরোধ করে মৃত্যু। এরপর যেটা লেখা ছিল তার জন্য হয়তো তৈরি ছিল না ম্যানির পরিবার। মৃত্যুর আগে যৌন নিগ্রহের শিকার হয়েছিল ১৮ বছরের মেয়েটা। প্রথমে ওই ২৮৩ লোকের ডিএনএ টেস্ট করা হয়, কিন্তু কারোর সাথেই মিলল না। তারপর আর কি, দিন মাস বছর পেরোতে লাগলো। দুজন ইনভেস্টিগেটিভ অফিসার বদলে গেল। এবার তদন্তের ভার নিলেন ডিটেকটিভ কেভিন বো। এটা ২০১৮ সালের ঘটনা। ইতা এবং মালি নামে দুই বন্ধু মহিলা উইকেন্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন একটা ওয়াটার পার্কে। একই স্কুলে পড়তেন তারা। দেখা হওয়ার পর পুরনো দিনের স্মৃতিও মন্থন করলেন দুই মহিলা। আশঙ্কা তাদের মনে পড়ে যায় তাদের এক সহপাঠীর কথা। আর সেই সহপাঠীর নাম ছিল ক্যান্ডি ক্যাভি। আর ম্যান্ডির নাম উচ্চারিত হতেই তাদের মুখে আর একজনের নাম চলে আসে, টিম বাস। সেই দুই মহিলা প্রথমে থেকেই ম্যান্ডির খুনের পেছনে টিমের হাত রয়েছে বলে মনে করতেন। তারা সেখান থেকে পুলিশ স্টেশনে গেলেন। পুলিশকে জানালেন ৩২ বছর পর আর একবার নড়ে চড়ে বসলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তিনি ফিমেল ব্যাপারে খোঁজ নিতে শুরু করলেন। ডিটেকটিভ কেভিন রুটিন তদন্তের জন্য
পৌঁছলেন টিমের বাড়িতে। টিম পাশেই জিনা এবং সন্তানদের সাথে বাস করে। বাইরে থেকে দেখতে একটা হ্যাপি ফ্যামিলি হলেও এই টিমের ব্যাপারে উঠেছে নানান জল্পনার তথ্য। টিমের স্ত্রীকে জেরা করতে শুরু করে পুলিশ। তখনই টিমের স্ত্রী জিনা জানায় তিনি একজন মদ্যক এবং চরিত্রহীন মানুষ। জিনাকে সে রীতিমতো বন্দি করে রাখে। সন্তানদের প্রতি তার মন না থাকলে তবেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে যেত। শুধু সন্তানদের জন্য সম্পর্ক টিকিয়ে রেখেছে। কেভিন এবার সরাসরি টিমের সঙ্গে দেখা করেন এবং কেভিনকে বলেন তাকে ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য। এবার এই খেলার মোড় ঘুরে যায়। পুলিশকে কেভিন সরাসরি জানিয়ে দেয় সে তার ডিএনএ স্যাম্পল দিতে হারগিজ রাজি নয়। সন্দেহ আবার গুপ্ত হলো। 3 রাত 1 করে দিল পুলিশ, তবেও কিছুতেই টিমের ডিএনএ স্যাম্পল পাওয়া গেল না। পর পুলিশ দেখা করলেন এক মহিলার সঙ্গে। এই মহিলার নাম কিং ওয়াগনার। তিনি ছিলেন টিমের বস। বড় মহিলা পুলিশদের সব ঘটনা শুনলেন। তিনি জানালেন টিম মেয়েদের সঙ্গে অকারণে ঝামেলা করে। টিমের সঙ্গে তার সম্পর্কও ভালো নয়, কিন্তু জানালেন তিনি সব দিক থেকে পুলিশকে সাহায্য করবেন। পরের দিন অফিস শুরু হলো। টিম আরও 5টা দিনের মতো অফিসে এসে নিজের ডেস্কে বসলো। ল্যাপটপে কাজ করতে করতে টিম একটা কোকের বোতলের জন্য ধরা পড়ল। একটা কোকের বোতল ডাস্টবিনে ফেলে দিল। তখন হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই টিম বস ওই কোকের বোতলটি নিয়ে পুলিশকে দিলেন। খালি ক্যানটা পায়ের কাছে রেখে অতি সপ্তরপণে ডাস্টবিনের কাছে হেঁটে গেলেন আর চোখের নিমিষে কোকের ক্যান আর একটা প্লাস্টিকের গ্লাস ডাস্টবিন থেকে তুলে নিয়ে ক্যাবিন ছেড়ে বেরিয়ে গেলেন। এই মধ্যবয়স্কা কে ছিলেন জানেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, টিমের বস কিম বুয়াজেনা। প্লাস্টিকের গ্লাস আর কোকের লেগে থাকা টিমের সেলাই বা মলালা পরীক্ষা করার জন্য পাঠানো হলো ফরেন্সিক ডিপার্টমেন্টে। তারপর খবর এলো শেষমেশ ডিএনএ ম্যাচ করেছে। 30 বছরের অপেক্ষা তার অবসান। অ্যারেস্ট করা হলো টিমকে। ধরা পড়ার পর টিম বলল ম্যানির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। যে দিন ম্যানি মারা যায় সেদিন তাদের মধ্যে ঘনিষ্ঠতা হয়েছিল, তাই তার শরীরে ডিএনএ ম্যানির শরীরে পাওয়া গিয়েছিল। আশেপাশের লোকদের জিজ্ঞাসা করে জানা গেল ম্যানির সঙ্গে কখনো টিমকে দেখা যায়নি, বরং ম্যানির বন্ধুরা বলল টিম নাকি বিভিন্ন সময় ম্যানিকে উত্ত্যক্ত করত। এরপর এলো আর একটা টুইস্ট। টিমের স্ত্রী সাক্ষী দিলেন, যা শোনার পর কোনো সন্দেহের অবকাশ থাকে না যে টিমই আসল দোষী। টিম তার মাকে হুমকি দিয়েছিল। সে বলেছিল তার মা যেন কোর্টে এসে বলেন টিমের কোনো দোষ নেই, আসল দোষী তার স্বামী, অর্থাৎ টিমের বাবা। টিমের বাবা যতদিন মারা গেছেন, তাই বাবার নামে দোষ চাপিয়ে দিলেন। মামলা ততক্ষণে ওখানেই থেমে যাবে। ভাবতে পারছেন একজন মানুষ কতটা নোংরা মস্তিষ্কের হলে 18 বছরের মেয়ের যৌন নিগ্রহ এবং তার হত্যার দায় নিজের মৃত বাবার উপর ঘাড়ে চাপিয়ে দিতে পারে। কোর্ট যাবজ্জীবনের কারাদণ্ডে দণ্ডিত করে টিমকে। আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।